মহাকর্ষ একটা শক্তি যা একদিকে আমাদের মাটিতে ধরে রাখে, আবার অন্যদিকে বিশাল বিশাল গ্রহ নক্ষত্রদেরও তাদের কক্ষপথে ঘোরায়। কিন্তু এই যে এত পরিচিত একটা শক্তি, এর পেছনে আসলে কি রহস্যটা লুকিয়ে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটা একটু গভীরে গিয়ে দেখি। এই প্রশ্নটার উত্তর খুঁজতে কিন্তু আমাদের কোনো বিশাল গ্রহের দিকে তাকাতে হবে না। উত্তরটা লুকিয়ে আছে একটা সাধারণ পতনশীল বস্তুর মধ্যে। এর জন্য আমাদের কয়েকশো বছর পেছনে ফিরে যেতে হবে, আর তখনকার কিছু যুগান্তকারী নিয়মকানুন আবিষ্কার করতে হবে। আর আমাদের এই যাত্রার শুরুটা হবে বিজ্ঞানী গ্যালিলিওর হাত ধরে। তিনিই কিন্তু প্রথম পরীক্ষা নিরীক্ষা করে পতনশীল বস্তুর আচরণ নিয়ে কিছু একেবারে মৌলিক সূত্র দাঁড় করিয়েছিলেন। তো চলুন সবার আগে সেগুলোই একবার দেখে নেওয়া যাক। গ্যালিলিওর এই ৩টা সূত্র আসলে আমাদের বলে যে কোনো বস্তু যখন নিচে পড়ে তখন ঠিক কী ঘটে। প্রথমটা হলো, বাতাস যদি বাধা না দেয় তাহলে ভারী হোক বা হালকা সব বস্তু একই গতিতে নিচে পড়বে। দ্বিতীয়ত, বস্তুটা যত বেশি সময় ধরে পড়বে তার গতিও ঠিক ততটাই বাড়বে। আর সবচেয়ে মজার হলো ৩ নম্বর সূত্রটা, যেটা বলছে যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতে বাড়ে। আর এই শেষ সূত্রটাই কিন্তু আমাদের একটা অসাধারণ প্যাটার্নের দিকে নিয়ে যাবে। আগের সূত্রের আসল মজাটা কিন্তু এখানেই। যেহেতু দূরত্ব সময়ের বর্গের সাথে বাড়ে, তার মানে হলো প্রথম সেকেন্ডে একটা বস্তু যদি ১ একক দূরত্ব যায়, তাহলে ঠিক তার পরের সেকেন্ডে সে যাবে ৩ একক, আর তার পরের সেকেন্ডে যাবে ৫ একক দূরত্ব। খেয়াল করেছেন? ১, ৩, ৫। এটা কিন্তু একটা সাধারণ বিজুর সংখ্যার প্যাটার্ন। প্রকৃতির গণিত আসলেই দারুণ সুন্দর, তাই না? আচ্ছা, গ্যালিলিও তো আমাদের দেখালেন যে বস্তু কীভাবে পড়ে, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন পড়ে। এই কেনর উত্তর দিতেই আসলেন স্যার আইজ্যাক নিউটন। তিনি একটা সাধারণ আপেল পড়া থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যন্ত সবকিছুকে একটা মাত্র সূত্রে বেঁধে ফেলেছিলেন। ভাবুন তো একবার, এই একটা মাত্র সূত্র দিয়ে মহাবিশ্বের সবকিছু চলছে। আমাদের শরীরের সাথে পৃথিবীর যে টান, কিংবা কোটি কোটি আলোকবর্ষ দূরের দুটো গ্যালাক্সির মধ্যেকার আকর্ষণ, সবকিছুই এই একই নিয়ম মেনে চলে। এটাই হলো নিউটনের সেই বিখ্যাত সার্বজনীন মহাকর্ষ সূত্র। এই সূত্রের সম্পর্কগুলো কিন্তু খুবই সহজ। বস্তুর ভর যত বেশি, তাদের মধ্যে আকর্ষণও তত বাড়বে। কিন্তু দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা হু হু করে কমে যায়, কারণ এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে দূরত্ব যদি দ্বিগুণ হয়, আকর্ষণ কিন্তু হয়ে যাবে ৪ ভাগের ১ ভাগ। এই ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? মানে অ্যাপেলটা পৃথিবীকে যে বলে টানছে, পৃথিবীও অ্যাপেলটাকে ঠিক একই বলে টানছে। তাহলে প্রশ্ন হলো, অ্যাপেলটা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু পৃথিবীকে তো আপেলের দিকে ছুটে যেতে দেখি না কেন? কারণটা হলো পৃথিবীর বিশাল ভর। একই পরিমাণ বল অত বড় একটা ভরের পৃথিবীকে প্রায় নড়াতেই পারে না, কিন্তু ছোট্ট অ্যাপেলটাকে ঠিকই নিচে নামিয়ে আনে। তো মহাবিশ্বের এই বিশাল সূত্রটা আমাদের চেনা পৃথিবীতে কিভাবে কাজ করে? চলুন এই সার্বজনীন নিয়মটাকে এবার আমাদের পায়ের নিচের মাটিতে নামিয়ে আনি, আর দেখি এই ছোট জিয়ের রহস্যটা আসলে কী। জিয়ের মান বের করার পদ্ধতিটা কিন্তু দারুণ। আমরা জানি কোনো বস্তুর ওজন মানে হল তার ভর আর অভিকর্ষজ ত্বরণ বা জিয়ের গুণফল। আবার নিউটনের সূত্র থেকেও আমরা এই বলের মানটা জানি। যেহেতু দুটোই একই বল, তাই আমরা এদেরকে মুখামুখি সমান বসিয়ে দিতে পারি, আর সেখান থেকেই খুব সহজে জিয়ের এই সূত্রটা চলে আসে। আর এখানেই কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখুন, সমীকরণের দুই পাশ থেকেই বস্তুর নিজের ভর মানে ছোট এম কিন্তু কেটে যায়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরই করে না। আর ঠিক এই কারণেই বায়ুশূন্য একটা জায়গায় একটা ভারী বোলিং বল আর একটা হালকা পালক একদম একই গতিতে নিচে পড়ে। এখন ওই সূত্রে যদি আমরা পৃথিবীর ভর আর ব্যাসার্ধের মান বসিয়ে দিই, তাহলেই আমরা এই পরিচিত সংখ্যাটা পাই, ৯.৮ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এর মানে হল প্রতি সেকেন্ডে একটা পতনশীল বস্তুর গতিবেগ ৯.৮ মিটার করে বাড়তে থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে ৯.৮ সংখ্যাটা, এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় সমান না। চলুন জেনে নেওয়া যাক কেন এই মানের পরিবর্তন হয়। মূলত ৩টা প্রধান কারণে জিয়ের মানের পরিবর্তন হতে পারে।
পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপরে গেলে, নিচে গেলে আর পৃথিবীর নিজের ঘূর্ণনের জন্য। প্রথম কারণটা বোঝার সবচেয়ে সহজ। ধরুন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপরের দিকে যাচ্ছি, কোনো পর্বতের চূড়ায় উঠছি বা রকেটে চড়ছি, তাহলে কি হবে? খুব স্বাভাবিকভাবেই নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে মহাকর্ষ বল কমবে। এই সূত্রটা আমাদের ঠিক সেটাই বলে দেয়। একটা মজার তথ্য দিই, আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশচারীরা যে ওজনহীন অনুভব করেন, সেখানেও কিন্তু পৃথিবীর মহাকর্ষের প্রায় 90% শক্তিই কাজ করে। আচ্ছা, ওপরের কথা তো বুঝলাম, কিন্তু যদি কেউ পৃথিবীর ভেতরে যায়, ধরুন কোনো গভীর খনিতে, তাহলে কি হবে? এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যিটা হলো পৃথিবীর গভীরে গেলেও মহাকর্ষের টান কমে যায়। কারণটা হলো তখন আপনার চারপাশের ভর আপনাকে সব দিক থেকে টানতে শুরু করে। আপনার মাথার উপরে থাকা পৃথিবীর অংশটুকু আপনাকে উপরের দিকে টানে, যার নিচের দিকের টানকে কিছুটা কমিয়ে দেয়। ফলে আপনি যত কেন্দ্রের দিকে যাবেন এই আকর্ষণ বল তত কমতে থাকবে। আর সবশেষে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পৃথিবী কিন্তু স্থির নয়, এটা নিজের অক্ষের উপর ক্রমাগত ঘুরছে। এই ঘোরার কারণে একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, যেটা সবকিছুকে বাইরের দিকে ঠেলে দিতে চায়। ঠিক যেমন নাগরদোলায় ঘুরলে আমরা বাইরের দিকে ছিটকে যাই, অনেকটা সেরকম এই বলটা মহাকর্ষের কিছুটা বিরুদ্ধে কাজ করে। এই বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে বিষুবরেখায়, কারণ সেখানে পৃথিবীর ঘোরার গতি সবচেয়ে বেশি। আর 2 মেরুতে ঘূর্ণনের গতি প্রায় 0, তাই সেখানে এই প্রভাবটাও প্রায় নেই। আর ঠিক এই কারণেই বিষুবরেখায় যে কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলের চেয়ে সামান্য কম হয়। বাহ, আমরা তো অনেকগুলো সূত্র জেনে গেলাম। চলুন এবার এগুলো দিয়ে একটা মজার মহাজাগতিক সমস্যার সমাধান করা যাক। আচ্ছা, পৃথিবী আর চাঁদের মাঝে কি এমন কোনো জায়গা থাকা সম্ভব যেখানে দুটোর আকর্ষণ বল একেবারে সমান? হ্যাঁ, সম্ভব। এই বিশেষ বিন্দুটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। এখানে কোনো বস্তুকে রাখলে পৃথিবী তাকে যে বলে নিজের দিকে টানবে, চাঁদও ঠিক একই বলে উল্টো দিকে টানবে। ফলে কি হবে? বস্তুটি একরকম ভারসাম্য অবস্থায় ভেসে থাকবে। এই বিন্দুর দূরত্ব বের করার জন্য আমরা প্রথমে পৃথিবী আর চাঁদের আকর্ষণ বলকে সমান ধরে নিই। এরপর দুই দিকেই নিউটনের মহাকর্ষ সূত্র বসাই। সমীকরণটাকে একটু কাটাকাটি করে সহজ করে নিলেই আমরা পৃথিবী থেকে সেই কাঙ্ক্ষিত দূরত্ব এক্সের মানটা বের করে ফেলতে পারি। ভাবুন, গণিত ব্যবহার করে আমরা মহাবিশ্বের এমন একটা নিখুঁত ভারসাম্য বিন্দু খুঁজে বের করতে পারি। তাহলে বোঝাই যাচ্ছে কয়েকটি সাধারণ সূত্র কিভাবে গোটা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম যে পৃথিবীর গভীরে গেলে মহাকর্ষ দুর্বল হতে থাকে। তাহলে একটু ভেবে দেখুন তো, পৃথিবীর একদম কেন্দ্রে জির মান কত হবে? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ।